স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জঙ্গি সন্দেহে ঢাকার ধামরাই থেকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহ নামে এক যুবককে। তারপর পেরিয়ে যায় ১৬ মাস। পরিবারের কাছে ফিরে এসে রহমতুল্লাহ জানান, ভারতে বন্দী থাকার পর শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয় বাংলাদেশে। এদিকে সন্তানকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত পরিবার। ২০২৩ সালের ২৯শে আগস্ট রাতে র‍্যাব ও সাদা পোশাকে একটি দল ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের যুবক রহমতুল্লাহকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের জানানো হয়, জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে এরপর থেকে আর খোঁজ মেলেনি রহমতুল্লাহর। ১৬ মাস ধরে তার সন্ধানে পরিবারের সদস্যরা ছুটে বেরিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে দপ্তরে। অবশেষে গত শনিবার খোঁজ মেলে রহমতুল্লাহর। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের কাছে সংবাদ পেয়ে ছুটে যান পরিবারের সদস্যরা। রহমতুল্লাহর মুখে শোনা যায় বন্দিদশার বর্ণনা। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে আজকে বাড়ি আইছি। সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভাসছে পরিবার। তাগো ধরে ধরে চোখের পানি কই কি বাবা রে, আমার বাবা রে কি করছে ওরা নিস নে বাবা। ওর নামে একটা অভিযোগও নাই, ওর নামে একটা রিপোর্টও নাই, মামলা না অনেক কিছুই নাই, ওর নামে কেস কাবারি কিচ্ছু নাই। তাও তারা মানলো না, কই জিজ্ঞাসাবাদ করে ছাইরা দিব। আগস্ট ২০২৩ রহমতুল্লাহ নামে একটা লোক অপহরণ হয়েছিল বলে আমাদের এখানে একটা মেসেজ ছিল, জিডি করেছিল তার মা। তারপরে আমার থানা থেকে বিভিন্ন তদন্ত এবং তাকে খোঁজ খবর নেওয়া হয়েছিল, কিন্তু পাওয়া যাচ্ছিল না। সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে। ৫ই আগস্টের পর বদলে গেছে বাংলাদেশের চিত্র। ভবিষ্যতে যেন এমন গুমের ঘটনা না ঘটে, এই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা অফিসের ন্যায় এবং নৈতিকতা দল। দেশটির ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের দায়িত্ব পালন করছেন টিউলিপ সিদ্দিকি। যুক্তরাজ্যের গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে টিউলিপকে। এ সময় নিজের অবস্থান তুলে ধরেন টিউলিপ। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি, তবে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র জানান, অর্থ আত্মসাতের অভিযোগকে অস্বীকার করেছেন তিনি। এর আগে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তের নাম আসে টিউলিপ সিদ্দিকেরও। ২০১৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে রাশিয়ার সাথে বাংলাদেশ সরকারের আলোচনায় টিউলিপ মধ্যস্থতা করেন বলে অভিযোগ ওঠে। সে সময় ব্রিটেনের লেবার পার্টি কাউন্সিলর ছিলেন তিনি। আজ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান এবং পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফকে। এদিকে উপদেষ্টার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। প্রায় ৪ বছর আগে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল সচল হচ্ছে আবার। আগামী মৌসুমে উৎপাদনে ফিরবে রংপুরের সেতাবগঞ্জ ও শ্যামপুর কারখানা। এতে খুশি আখ চাষিরা। সংশ্লিষ্টরা বলছেন, সিদ্ধান্ত ঝুলিয়ে না রেখে শিগগিরই জোর দিতে হবে উন্নত জাতের আখ চাষ, কারখানা সংস্কার, জনবল নিয়োগ এবং আখ ব্যবস্থাপনা নীতি প্রণয়নে। অব্যাহত লোকসান ও আখ সংকটের কথা বলেই ৬০-এর দশকে প্রতিষ্ঠিত রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলের ৬টি বন্ধ করা হয় ২০২০ সালের ডিসেম্বরে। বেড়ে যায় আমদানি নির্ভরতা। আন্দোলন গড়ে তোলেন বেকার হয়ে পড়া শ্রমিক ও আখ চাষিরা। সরকার ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগে চিনিকলগুলো পুনরায় চালুর আশা দেখালেও তা বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকার গঠনের পর জোরালো হয় কারখানা চালুর দাবি। ১৫ই ডিসেম্বর আখ মাড়াইয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে আনন্দ মিছিল বের করেন চাষি শ্রমিকরা। তারা বলছেন, সিন্ডিকেটকে পাত্তা না দিয়ে কাটাতে হবে সংকট। উন্নত জাতের আখ চাষে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি পূরণ করতে হবে কৃষকের ন্যায্য অধিকার। চিনিকল যদি চালু হয় অতি দ্রুত সময়, তাহলে এখানকার প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে।
এই সুগার মিল এই সিটির মধ্যে যাতে না থাকে, এই সুগার মিল এই সিটির মধ্যে না থেকে দ্রুত বাস্তবায়নের দিকে যায়, আমরা আবারও আখ চাষ করব। এদিকে ভুলের পুনরাবৃত্তি না করে চিনির পাশাপাশি উপজাত পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আর প্রজ্ঞাপন জারি হলেও এখনও তা হাতে পাননি বলে দাবি কারখানা ব্যবস্থাপকের। আমরা আশা করি যে সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক শীঘ্রই আক্রমণ কার্যক্রম শুরু করতে পারবো। যে ত্রুটিগুলো দেখিয়ে চিনিকল বন্ধ করার চেষ্টাটা করা হয়েছিল, আমরা চাইব এবার যেন সেই ত্রুটিগুলো আর রাখা না হয়। জেলা প্রশাসক জানান, পুরনো কর্মচারীদের স্বপদে বহাল সহ সংকট মেটাতে আন্তরিক সরকার। আখ চাষি যারা, তাদের জন্য এটা অবশ্যই একটা সুসংবাদ বয়ে নিয়ে আসবে এবং আমরা আশা করব যে আখ চাষিরা আবার তাদের নতুন উন্মাদনা অনুপ্রাণিত হয়ে এই কাজে আবার নিয়োজিত হতে পারবে। যারা আখ চাষের সাথে জড়িত থাকবে, আখ মানের সাথে জড়িত থাকবে, সেই সকল ব্যাপারে নিশ্চয়ই জনবলের ব্যাপারে তাদের নিশ্চয় চিন্তা ভাবনা থাকবে। শিগগিরই চিনি কলগুলো উৎপাদন ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে সরকার, এমন আশা সংশ্লিষ্টদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। নওগাঁয় আলু বীজ বপন এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে গেল মৌসুমের চেয়ে এবার আলু বীজের দ্বিগুণ দাম, সার এবং কীটনাশকের মূল্য বৃদ্ধি সহ উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় তারা। তারপরও আবহাওয়া অনুকূলে থাকলে আর বাজার দর ভালো পেলে লাভের আশা চাষিদের। আগাম আউশ, আমন ধান কাটা ও মাড়াই শেষে কৃষকদের মনোযোগ এখন আলু চাষে। বীজ সংগ্রহ, জমি প্রস্তুত ও সার কীটনাশক প্রয়োগ সহ নানা কাজে ব্যস্ত তারা। কেউ ব্যস্ত আগাম চাষ করা আলু ক্ষেতের দেখাশোনায়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় স্বপ্ন বুনছেন কৃষকরা। লাভের আশায় এবার গতবারের চেয়ে বেশি পরিমাণ জমিতে আলু চাষ করেছেন তারা। তবে এবছর আলু বীজের দ্বিগুণ দাম, সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় বাড়ায় দুশ্চিন্তায় আলু চাষিরা। বাজার দর ভালো থাকলে লাভবান হওয়ার প্রত্যাশা তাদের। ভালো ফলন হইলে ভালো ফল আশা করতে পারি। হলে ভালোই, না হলে ভালো। বীজের দাম বেশি তো, 5-8 টাকা মন এখন লাগছিল, সামনে এখন বর্তমানে এখন লাগানো কমে গেছে, 4,000 টাকা মন। গতবার ছিল 2,000 টাকা মন, এখন হচ্ছে আলুর বীজের দাম 4,000 টাকা। যদি দাম পাওয়া যায় তাহলে আমি লাভবান একটু হব কৃষক হিসাবে। কৃষি বিভাগ বলছে, এবছর নওগাঁয় আলু চাষ হচ্ছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে। সার কীটনাশক সহ সব উপকরণ কৃষক যাতে ন্যায্য মূল্যে পায় তার জন্য কাজ করছেন কর্মকর্তারা। আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রার চেয়ে আমরা ধারণা করছি 5,000 হেক্টর জমিতে বেশি আলু উৎপাদন হবে। আমরা সার কীটনাশক সহ সকল প্রকার কৃষি উপকরণ কৃষক যাতে ন্যায্য মূল্যে পায় সে লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে মনিটরিং কার্যক্রম জোরদার রেখেছি। নওগাঁয় চলতি বছর 21,270 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, এবার দেশ বিদেশে খেলাধুলার সর্বশেষ খবর জেনে নেব সহকর্মী কনক মাহমুদের কাছ থেকে। কনক। শোভন শাহমিন দিশা, আপনাকে ধন্যবাদ। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে আজ দেশে ফিরবেন জাতীয় ক্রিকেট দলের বাকি ক্রিকেটাররা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন। সরাসরি কথা বলবো তার সাথে। শাহরিয়ার, ক্রিকেটাররা ধাপে ধাপে দেশে ফিরছেন, আজ কারা ফিরছেন, শেষ দিনে কারা কারা ফিরছেন এবং তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন কিনা? কনক, আসলে বেশিরভাগ ক্রিকেটাররা কিন্তু গতকালই ফিরেছেন এবং আজ আমরা যেটুকু জানতে পেরেছি আজ মোট 6 জন ক্রিকেটার ফিরবেন। আমরা এরই মধ্যে বাংলাদেশের এই উইন্ডিজ সফরে অন্যতম সেরা পারফর্মার শামীম পাটোয়ারকে দেখতে পেয়েছি। এছাড়াও কিন্তু আজ মিরাজ, শেখ মেহেদি, লিটন দাস তারাও কিন্তু ফিরবেন। তবে সাধারণত আমরা ফ্লাইট যে সময় থাকে তার থেকে অনেক ক্রিকেটারদের বের হতে অনেক বেশি দেরি হচ্ছে। আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি এবং একমাত্র কিন্তু একজন ক্রিকেটার বের হয়েছে আমরা যেটা দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক এই পিছনের গেটটা দিয়েই কিন্তু ক্রিকেটাররা বের হয় এবং আমরা এখন পর্যন্ত মাত্র শুধু শামীম পাটোয়ারকে দেখতে পাচ্ছি, বাট হয়তোবা শীঘ্রই আরও ক্রিকেটার বের হবে এবং গণমাধ্যমের সাথে কথা বলবে কিনা সেটা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে। দীর্ঘ 1.5 মাসের একটি সফর বাংলাদেশ সেই উইন্ডিজে কাটিয়েছে এবং বলতে গেলে যে এটা একটা স্মরণীয় সফরই সবচেয়ে বলা যায়। কারণ আমরা যদি 3টা ফর্মেটই দেখি, টেস্ট, ওয়ানডে এবং টি20তে, 3টা ফর্মেটই বাংলাদেশ ভালো খেলেছে। ওয়ানডেতে বাংলাদেশ জিততে পারিনি, তবে ভালো ক্রিকেট খেলেছে। আর টেস্ট যেটা নিয়ে আমরা ভুগছি সেখানেও কিন্তু সিরিজের সমতা ছিল। আর টি20তে তো ক্যারিবিয়াতে তো হোয়াইট ওয়াশই করেছে।
নিঃসন্দেহে এটা অনেক বড় একটা প্রাপ্তি এবং অন্যতম সেরা টি-20 সিরিজ বলা যায়, কেননা উইন্ডিজকে তাদের মাটি থেকে এর আগে কখনোই হোয়াইট ওয়াশ করতে পারেনি বাংলাদেশ, এবারই প্রথম হোয়াইট ওয়াশ করেছে। তো এটা খুবই বড় একটা প্রাপ্তি এবং আমরা কালকে থেকেও দেখতে পেয়েছি যে ক্রিকেটাররা যা আসছেন দীর্ঘ ভ্রমণক্লান্তি শেষে, তাদের কিন্তু একটু মনে হচ্ছে না তারা এত বড় জার্নি করে এসেছে। তাদের সবাই কিন্তু খুব হাসি মুখে বের হচ্ছে, যদি হওয়াটাই স্বাভাবিক, সেই প্রশান্তির ছাপটাই থাকা স্বাভাবিক, কারণ এরকম একটা সিরিজ শেষে যখন দেশে ফিরে তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা প্রশান্তি কাজ করে। কনক। অবশ্যই শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। টিম কম্বিনেশনের জন্য বাদ পড়ার কারণেই নিজেকে প্রমাণ করা যথেষ্ট সুযোগ পান না টাইগারের স্পিন অলরাউন্ডার নাইম হাসান। তবুও ডাক পেলেই নিজে সেরাটা দেওয়ার চেষ্টা করেন এই অফ স্পিনার। সিলেটে ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব জানান নাইম। আমার মানে মিরাজ ভাই খেলতেছে, তো এখন আমার সুযোগটা কম আছে। 2018 সালে হোম গ্রাউন্ড চট্টগ্রামে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 উইকেট নিয়ে গড়েন রেকর্ড। ক্রিকেট বিশ্বের 10ম কনিষ্ঠ বোলার হিসেবে এই কীর্তি গড়েন চট্টগ্রামের ছেলে নাইম হাসান। অভিষেকের পর গেল 6 বছরে 11 টেস্টে 36 উইকেট নাইমের নামের পাশে। 3.09 ইকোনমি রেটের এই স্পিন অলরাউন্ডার প্রতি বছর সুযোগ পান গড়ে 2-এরও কম ম্যাচে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বললেন, কম্বিনেশনের কারণেই কম সুযোগ পান তিনি। ওই প্রিপারেশনটাই রাখি সবসময়, যাতে আমাকে যখনই ডাকবে, যে সময় ডাকবে, সেই সময় যাতে আমি গিয়ে পারফর্ম করতে পারি, ওইভাবে নিজেকে রেডি করার ট্রাই করতেছি। কোনো ম্যাচে ভালো বল করতে না পারলে সেটা মাঠের খেলার মধ্যে দিয়ে শুধরে নেওয়ার সুযোগ কমই পান নাইম। পরের ম্যাচেই হয়তো বসতে হয় ডাগ আউটে, আর পরের সিরিজে হয়তো ডাকই মেলে না। তবে এসব নিয়ে আক্ষেপ নেই এই স্পিন অলরাউন্ডারের। ন্যাশনাল টিমে খেলতেছি না, ওটা নিয়ে আপসেট হইলে আলটিমেটলি নিজেরই লস হবে, কারণ আমি যখন এখানে বেস্ট পারফর্মটা করব, তখন আমাকে যদি দরকার হয় টিমে, তখন আমাকে ডাকবে। সময় বদলে গেছে, টেইলেন্ডারদেরও এখন ব্যাটে দেখাতে হয় দৃঢ়তা, তাই বলের পাশাপাশি ব্যাটেও জোর দিচ্ছেন এই স্পিন অলরাউন্ডার। আস্তে আস্তে নিজেকে প্রুভ করা শুরু করলাম, লাস্টে নেমে ম্যাচ জিতাইলাম, এরপর ওই তারপর নাম্বার 8-এ আনলো। এনসিএলে যদি আমি বড় রান করি আবার, তখন আসলে ব্যাটসম্যান হিসাবে কাউন্ট করবে। একটা ক্রিকেটারকে বাজিয়ে দেখার জন্য যতগুলো ম্যাচ পরীক্ষার দরকার, তার কতটা পেয়েছেন নাইম হাসান সেটা তিনি নিজেই ভালো বলতে পারবেন। তবে এটা সহজেই অনুমান করা যায় যে যেখানে সুযোগই আসে কালে ভদ্রে, সেখানে নিজেকে নিয়ে নাইমের পরীক্ষা নিরীক্ষার সুযোগ কই। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। আইসিসি ও ভারতের চাপের কাছে নতি স্বীকার করতেই হলো পাকিস্তানকে। অবশেষে সংযুক্ত আরব আমিরাতকে চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নিয়েছে পিসিবি। দুবাইয়েই হবে ভারতের সব ম্যাচ। 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত ম্যাচ দিয়ে বাংলাদেশে শুরু করবে নিজেদের মিশন। আরব আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের সাথে পিসিবি প্রধানের বৈঠকের পর চূড়ান্ত হয় টুর্নামেন্টের রূপরেখা। টুর্নামেন্ট শুরু হতে 2 মাসও বাকি নেই, কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা যেন কাটছিল না কিছুতেই। অবশেষে আলোচনা দেখল আলোর মুখ। আইসিসি ও ভারতের চাপে নতি স্বীকার করতেই হলো পাকিস্তানকে। নিরাপত্তার অজুহাতে ভারতের পাকিস্তানে না যাওয়ার আবদার মেনে নিয়ে আরব আমিরাতকে টুর্নামেন্টের নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নিয়েছে পিসিবি। দুবাইয়েই টুর্নামেন্টের সব ম্যাচ খেলবে ভারত। পাকিস্তানের সিন্ধু প্রদেশে আরব আমিরাতের সিনিয়র মন্ত্রী ও আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শেখ মুবারক আল নাহিয়ানের সাথে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই চূড়ান্ত হয় টুর্নামেন্টের রূপরেখা। পিসিবি মুখপাত্র জানায়, আপাতত এই গ্রুপের 2 দল পাকিস্তান ও ভারতের ম্যাচের সূচি চূড়ান্ত করা হয়েছে। করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। 20 ফেব্রুয়ারি আরব আমিরাতে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে। 3 দিন পর 23 তারিখে আমিরাতে হবে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। 2 মার্চ ভারতের শেষ গ্রুপ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। 27 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান তাদের প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। অন্য গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারত ম্যাচ ছাড়া 2 গ্রুপের সবগুলো খেলা হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। 2টি সেমিফাইনাল হবে 4 মার্চ ও 5 মার্চ। প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে নেই, দ্বিতীয়টি রিজার্ভ ডে থাকছে। 9 মার্চ ফাইনালেরও রিজার্ভ ডে আছে। ভারত কোয়ালিফাই করলে প্রথম সেমিফাইনাল হবে আমিরাতে। তারা উঠতে না পারলে ম্যাচটি হবে পাকিস্তানেই। ফাইনাল হবে লাহোরে, তবে ভারত উঠলে আমিরাতেই হবে শিরোপার লড়াই। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল আমার কাছে খেলা দুনিয়ার সবশেষ খবর। ফিরে যাচ্ছে শোভন শাহমিল দিশার কাছে। কনক, আপনাকে ধন্যবাদ।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।